হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ক্লাস। এই ক্লাসটা আমরা বিগত 4 দিন ধরে করে যাচ্ছি, যেখানে আমরা পড়ছি লাইফ সায়েন্স ক্লাস 10-এর রিপ্রোডাকশন বা জননের অংশ। এটা রয়েছে তোমাদের চ্যাপ্টার 2-তে। এই জননের অংশটাকে আমরা টোটাল 7 ভাগে ভাগ করেছি, যেখানে প্রথম ভাগে ছিল, প্রথম পার্টে ছিল বেসিক জনন জিনিসটা কি, এই সমস্ত কিছু, জননের গুরুত্ব, জননের প্রকার, এই সমস্ত কিছু ছিল। সেকেন্ড পার্টে ছিল অঙ্গজ জনন এবং তার প্রকার। থার্ড পার্টে ছিল অযৌন জনন এবং তার প্রকার। ফোর্থ পার্টে ছিল যৌনক্রম, এবং আজকে ফিফথ পার্টে রয়েছে ফুল ও পরাগ মিলন। তার পরের পার্টে রইবে নিষেক ও বীজের গঠন। এই দুটো অংশকে আমরা একসঙ্গে বলি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। একসঙ্গে বলি এই দুটোকে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। এবং এর পরের পার্টে, মানে লাস্ট পার্টে আমাদের থাকবে বৃদ্ধি ও বিকাশ। এই চ্যাপ্টারের সমস্ত পার্টগুলো আমাদের শেষ হয়ে যাওয়ার পরে, চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে একটা লাইভ ক্লাস কন্ডাক্ট করব, যেটা তোমাদের আগের থেকে কবে করা হবে সেটা জানিয়ে দেওয়া হবে। তোমরা সেই সময় লাইভে জয়েন করে ডাইরেক্টলি ইন্টারেক্ট করতে পারো আমার সঙ্গে। তোমাদের যা ডাউট আছে সেখানে ডাইরেক্টলি বলতে পারো, আমি সেখানে সেগুলো সলভ করে দেবো। এবং তাছাড়াও ওই লাইভটার আসল ফোকাস হবে তোমাদের বইয়ের যত কোশ্চেন আছে এই চ্যাপ্টারটাতে, এমসিকিউ, বড় কোশ্চেন, শর্ট কোশ্চেন, সমস্ত কিছু আমরা একটা লাইভের মধ্যে সলভ করবো। তাই লাইভটা জয়েন করতে ভুলো না, কারণ আমি জানি না লাইভটা কমপ্লিট হওয়ার পর লাইভটা আদৌ থাকবে কিনা। তাই তোমরা সবাই চেষ্টা করবে লাইভ ক্লাসেই এসে জয়েন করতে। আজকের ক্লাস শুরু করা যাক। যৌন জনন আসলে কি সেটা আমরা আগেও পড়েছি। যৌন জনন হচ্ছে দুটি ভিন্ন ধর্মী জনন কোষ, অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট। জনন কোষ মানে হচ্ছে গ্যামেট। সেই গ্যামেটের মিলনের ফলে অপত্য জীব সৃষ্টি হয়। অপত্য জীব সৃষ্টি হয়, নতুন জীব সৃষ্টি হয়। সেই ধরনের জননকে আমরা বলি যৌন জনন। যে ধরনের জননের ক্ষেত্রে দুটো গ্যামেট তৈরি হয়, একটা হয় মেল গ্যামেট, ফিমেল গ্যামেট আরেকটা হয় ফিমেল গ্যামেট। এই দুটো গ্যামেটের মিলনের ফলে তৈরি হয় একটা কোষ, যে কোষটার আমরা নাম দিই জাইগোট। এবং সেই জাইগোট থেকে সম্পূর্ণ একটা নতুন উদ্ভিদ তৈরি হয়। উদ্ভিদ ছাড়া জীবও হতে পারে, কিন্তু আমরা এখন উদ্ভিদ যেহেতু পড়ছি তাই উদ্ভিদই বলি। তো দুটো গ্যামেটের মিলন ঘটে, মিলনের ফলে জাইগোট তৈরি হয় এবং জাইগোট থেকে একটা সম্পূর্ণ জীব তৈরি হয়। এটাই হলো যৌন জনন। এই যৌন জননের কিছু গুরুত্ব রয়েছে, বাকিদের থেকে যৌন জনন আলাদা কেন সেইগুলো রয়েছে। যৌন জননের প্রধান গুরুত্ব হচ্ছে এখানে জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয়। জিনগত বৈচিত্র্য মানে প্রথমে একটা গাছের মধ্যে কিছু জিনগত বৈশিষ্ট্য ছিল, আর অন্য আরেকটা গাছের মধ্যে জিনগত কিছু বৈশিষ্ট্য ছিল। এই দুটো গাছের, হয়তো এই গাছের পুংগ্যামেট তৈরি হচ্ছে, এই গাছের স্ত্রী গ্যামেট তৈরি হচ্ছে, তারপর সেইখান থেকে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে তৈরি হচ্ছে জাইগোট। তাহলে তাহলে এই যে নতুন জাইগোটটা তৈরি হলো, এই জাইগোটের মধ্যে এই গাছের বৈশিষ্ট্য থাকবে, আর এই গাছের বৈশিষ্ট্য থাকবে। তার ফলে যে নতুন গাছটা দেখা যাবে, সেই গাছের মধ্যে দুটো গাছের বৈশিষ্ট্যই থাকবে। আর দুটো গাছের বৈশিষ্ট্য থাকা মানে কি, জিনগত বৈচিত্র্য তৈরি হওয়া। বৈচিত্র্য মানে একই স্থানে অনেক ধরনের বৈশিষ্ট্য থাকা, তাহলে জিনগত বৈচিত্র্য দেখা যাবে। সেকেন্ডলি, নতুন পরিবেশে খাপ খাইয়ে নেবার ক্ষমতা বৃদ্ধি পাবে। নতুন পরিবেশে এই যে নতুন গাছটা, এর মধ্যে বিভিন্ন ধরনের জিন আছে। তাই ধরা যাক এই গাছটা আমাদের ঠান্ডা জায়গাতে হতো, আর এই গাছটা আমাদের বেশি গরম জায়গাতে হতো। দুটো যদি মিলে যায়, তাহলে এই যে নতুন গাছটা তৈরি হলো, এটা গরম জায়গাতেও থাকতে পারবে, ঠান্ডা জায়গাতেও থাকতে পারবে, কারণ দুজনের জিনই এর মধ্যে আছে। তাই পরিবেশে খাপ খাওয়ানোর ক্ষমতাও বেড়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। একইভাবে যেমন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেবার ক্ষমতা বাড়বে, একইভাবে রোগ প্রতিরোধ করার ক্ষমতাও বাড়বে। প্রজাতির উন্নতি ঘটবে। যদি তার মধ্যে ক্ষমতা বেড়ে যায়, যদি তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, তাহলে নিশ্চয়ই সেই প্রজাতির উন্নতি ঘটছে। তাহলে এই প্রজাতির উন্নতি ঘটবে। বাস্তুচক্রের বা বাস্তুতন্ত্রের ভারসাম্যের কথা বলা হয়েছে সংখ্যা বৃদ্ধির কারণে। জননের ফলে নিশ্চয়ই সংখ্যা বৃদ্ধি ঘটবে। আর সংখ্যা যদি বৃদ্ধি ঘটে, তাহলে বাস্তুতন্ত্রের যে ভারসাম্য থাকে সেটাও রক্ষা পাবে।
নেক্সট হচ্ছে প্রজাতির মধ্যে প্রকরণ দেখা যাবে। যদি নতুন বৈশিষ্ট্য পাওয়া যায়, জিনগত নতুন বৈচিত্র্য মানেই হচ্ছে প্রকরণ। যখন এর মধ্যে নতুন বৈশিষ্ট্য জিনের পরিবর্তন ঘটছে, সেটাকে আমরা বলছি প্রকরণ। ভেদ বা প্রকরণ, জিনের পরিবর্তনকে আমরা ভেদ বা প্রকরণ বলি। তাহলে এখানে যেহেতু নতুন নতুন জিন আসছে, তার মানে জিনের পরিবর্তনও ঘটছে। তো এবার দেখবো আমরা এই যৌন জনন উদ্ভিদদের মধ্যে হয় কি করে। আমরা আজকে পড়ছি সপুষ্পক উদ্ভিদে যৌন জনন। যৌন জনন কিভাবে ঘটে সেটাই আমরা দেখবো। যৌন জননের জন্য, উদ্ভিদের ক্ষেত্রে যৌন জননের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ফুল। ফুল যদি আমরা দেখি, ফুলের মেনলি চারটে স্তবক থাকে। একটা ফুলের স্তবক, চারটে স্তবক কি হয়? বীজ, দল, পুংকেশর, কেশর এবং গর্ভকেশর। বৃতি, দলমণ্ডল, পুংকেশর এবং গর্ভকেশর। এই বৃতি এবং এই যে সবুজ রঙের অংশটা ফুলের, এই সবুজ রঙের অংশটা হচ্ছে বৃতি। লাল লাল পাপড়িগুলোকে আমরা একসঙ্গে বলি দলমণ্ডল। এবং এখানে দেখো ছোট্ট ছোট্ট হলুদ রঙের কিছু অংশ আছে, এইগুলোকে আমরা বলছি পুংকেশর চক্র। এগুলোকে আমরা বলছি পুংকেশর, এক একটাকে বলবো পুংকেশর। কেমন দেখতে হয় এইখানে দেখা ছবি দেওয়া আছে। আর গর্ভকেশর চক্র, যেটা এইখানে এই অংশটা। এই পুংকেশরটা দুটো পার্টে অবস্থিত, একটা হচ্ছে ওপরের পরাগধানী, আর তারপর নিচেরটা হচ্ছে পুংদণ্ড। এই পুংদণ্ডের যে ওপরের পার্টটা, যেটাকে আমরা নাম দিচ্ছি পরাগধানী, এটার ভেতরে খুব ছোট্ট ছোট্ট রেণু থাকে। খুব ছোট ছোট এটার ভেতরে রেণু থাকে। একটা সময় এটা যখন ম্যাচিওর হয়ে যায়, এটা যখন বড় হয়ে যায়, তখন এটার এই পার্টগুলো, সাইডের যে আবরণীটা সেটা ভেঙে যায়, এবং ভেঙে গিয়ে সেই রেণুগুলো বাইরে বেরিয়ে আসে। সেই রেণুগুলোর আমরা নাম দিই পরাগ রেণু। রেণুগুলোর নাম দিই পরাগ রেণু। সেই রেণুর মধ্যে থাকে দুটো গ্যামেট, দুটো পুং গ্যামেট। রেণুর মধ্যে থাকে পুং গ্যামেট। আর এই যে গর্ভকেশর আছে, এই গর্ভকেশরের তিনটে পার্ট। প্রথম হচ্ছে গর্ভমুণ্ড, পাঁচটা উপরে মাথা থাকে। তারপর হচ্ছে গর্ভদণ্ড, যেটা এই গর্ভমুণ্ড থেকে ডিম্বাশয় পর্যন্ত বিস্তৃত। আর সবার থেকে নিচে থাকে ডিম্বাশয়, একটা স্ফীত অংশ। এটার মধ্যে বেশ কিছু জিনিস থাকে, আমরা দেখবো। এবং বৃতি এবং দলমণ্ডল তো আমরা জানো। বৃতি সবুজ রঙের যে অংশটা, সালোক সংশ্লেষ করতে পারে, এটা এবং দলমণ্ডল, এইগুলো আমাদের এখন দেখার বিষয়, আলোচ্য বিষয় নয়। বৃতি এবং দলমণ্ডল হচ্ছে সাহায্যকারী স্তবক। বৃতি এবং দলমণ্ডলকে আমরা বলি সাহায্যকারী স্তবক। আর পুংকেশর এবং গর্ভকেশরে ডাইরেক্টলি গ্যামেট তৈরি হয়। পুংকেশরের পরাগধানীর মধ্যে পরাগরেণু তৈরি হয়, যেখান থেকে গ্যামেট তৈরি হয়। এবং গর্ভকেশরের মধ্যে ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু তৈরি হয় বা স্ত্রী গ্যামেট তৈরি হয়। তাহলে পুংকেশর এবং গর্ভকেশরে যেহেতু গ্যামেট তৈরি হচ্ছে, তো এই দুটোকে আমরা নাম দিই জনন স্তবক। জনন স্তবক। ফুলের চারটে অংশ আমি বললাম: বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। এখন ফুলের চারটে অবস্থা, চারটে অংশ আছে, যেখানে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট থাকছে। কিন্তু এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন কিভাবে ঘটবে? সেই মিলনের জন্য প্রধান যে প্রক্রিয়াটি রয়েছে, তাকে আমরা নাম দিই পরাগ মিলন। পরাগ মিলন আসলে কি? পরাগ মিলন হচ্ছে, এই যে আমাদের ফুলটা ছিল, এই যে ফুলটা ছিল, এই ফুলের এই পুংকেশরের মধ্যে কিছু পরাগ রেণু আছে। কিছু পরাগ রেণু আছে এইখানটাতে। এইখানটাতে কিছু পরাগ রেণু আছে। এই পরাগ রেণুগুলো গিয়ে গর্ভমুণ্ডের উপরে পড়বে। গর্ভমুণ্ডের উপরে গিয়ে পড়বে। এই যে পরাগ রেণুগুলো গর্ভমুণ্ডের উপরে পড়া, এই পড়ার প্রক্রিয়াটাকে আমরা নাম দিই পরাগ মিলন। পরাগ মিলন। এবার হতে পারে এই একই ফুলের পরাগ রেণু গিয়ে পড়ছে, বা একই গাছের অন্য ফুলের পরাগ রেণু গিয়ে পড়ছে, কিংবা অন্য পাশাপাশি দুটো গাছের মধ্যে একটা ফুলের পরাগ রেণু অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে পড়ছে। এই তিন ধরনের পরাগ মিলন দেখা যেতে পারে।
তিনটের আমরা আলাদা আলাদা নাম দিয়ে থাকি। যদি একটাই ফুলের মধ্যে পরাগ মিলন ঘটে, সেটার আমরা নাম দিই স্বপরাগযোগ। সেটার নাম দিই স্বপরাগযোগ। আর যদি অন্য একটাই ফুলে না হয়ে অন্য ফুলের মধ্যে পরাগ মিলন ঘটে অন্য অন্য ফুলের মধ্যে, সেইটাকে আমরা নাম দেবো ইতর পরাগযোগ। এবার আমাদের কাছে দুটো ফুল আছে, ধরে যাক এটা একটা ফুল আর এটা ফুল। ঠিক আছে? তো এই দুটো ফুলের পরাগরেণু এবং এইটা হচ্ছে পরাগরেণু ধরে নাও, এখানে পরাগরেণু আছে আর এখানে গর্ভমুণ্ড আছে। এখানে একইভাবে পরাগরেণু আছে, আর এখানে আছে গর্ভমুণ্ড। ঠিক আছে? তো এবার হতে পারে এইখানের যে পরাগরেণু গুলো আছে এই ফুলের, এটা হচ্ছে এ ফুল, এটা হচ্ছে বি ফুল। হতে পারে এ ফুলের যে পরাগরেণু গুলো আছে এগুলো উড়ে গিয়ে বি ফুলে পড়লো। এখন এই এ ফুল এবং বি ফুল হতে পারে একটাই গাছের, কিংবা হতে পারে আলাদা আলাদা গাছের, হতে পারে তো। যদি এ ফুল এবং বি ফুল যদি দুটো ফুলই একটাই গাছের হয়, তবে সেটাকে আমরা নাম দেব কেইটোনোগ্যামি। আর যদি দুটো আলাদা আলাদা গাছের হয়, তখন সেটাকে আমরা নাম দেবো জেনোগ্যামি বা অ্যালোগ্যামি। বোঝা গেছে? ইতর পরাগযোগ হচ্ছে যদি দুটো ফুল আলাদা আলাদা হয় যেখানে পরাগ মিলন ঘটছে। এবার যদি দুটো ফুল একই গাছের হয়, সেটাকে আমরা নাম দেবো গেইটেনোগ্যামি। আর যদি দুটো আলাদা আলাদা গাছের হয়, সেটাকে নাম দেবো জেনোগ্যামি। এইভাবে পরাগ মিলন ঘটে। এখানে দেখো সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ বলা হয়েছে, হতে পারে এই একটাই ফুলের পরাগ পরাগ রেণু যেগুলো ছিল সেই পরাগ রেণুগুলো গিয়ে গর্ভমুণ্ডের উপরে গিয়ে পড়ে গেল। এটার পরাগযোগ হচ্ছে দুটো আলাদা আলাদা ফুলের পরাগ রেণু, তাদেরকে এই ফুলের পরাগ রেণু একটা মৌমাছির মাধ্যমে গিয়ে একটা ফুলের অন্য ফুলটার গর্ভমুণ্ডে গিয়ে পড়লো। আচ্ছা, তাহলে এখানে দেখছি আমরা একটা কোনো মাধ্যমের যেতে হবে, এই পরাগ রেণুটা নিজে নিজেই তো চলে যেতে পারবে না। একটাই ফুলের মধ্যে যদি হতো নিজে নিজেই পড়ে যেতে পারতো, কিন্তু দুটো আলাদা আলাদা ফুল যখন, তখন পরাগ রেণুটা উড়ে যেতে পারবে না সেইখানে, বা উড়ে গেলেও সেটা বাতাসের মধ্যে দিয়ে উড়তে হবে, কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে উড়তে হবে। তাই এই যে পলিনেশন ঘটে বিভিন্ন বাহকের মাধ্যমে, সেইগুলো আমাদের একটু আলোচনা করা উচিত। যদি বায়ু মাধ্যমে ঘটে পলিনেশন, মানে পরাগ রেণুটা যদি বায়ুর মাধ্যমে যায়, যেমন ধান ভুট্টা, সেইগুলোকে আমরা নাম দিই বায়ু পরাগী। সেইগুলোকে আমরা নাম দিই বায়ু পরাগী বা অ্যানিমোফিলাস। বায়ু পরাগী বা অ্যানিমোফিলাস। যদি জল মাধ্যমে ঘটে, যদি জলের মাধ্যমে ঘটে, সেগুলোকে আমরা নাম দিই জল পরাগী বা হাইড্রোফিলাস। যেমন পাতাঝাঁঝি, শ্যাওলা, এখানে তোমরা পদ্মও লিখতে পারো বা কচুরিপানা লিখতে পারো। নেক্সট হচ্ছে পতঙ্গ, যদি পতঙ্গদের মাধ্যমে যায়, মৌমাছি বা এই জাতীয় কিছু, মৌমাছি বা পিঁপড়ে, তখন সেই সমস্ত ফুলগুলোর নাম দেবো পতঙ্গ পরাগী পরাগী বা এন্টোমোফিলাস। যেমন আম, আম হয় পিঁপড়ের মাধ্যমে, যেমন বাগান বিলাস। আর হচ্ছে পাখি পরাগী, হতে পারে কিছু পাখির মাধ্যমে পরাগ মিলন ঘটছে, সেগুলোকে বলবো পক্ষী পরাগী বা অর্নিথোফিলাস। যেমন শিমুল, পলাশ। তো এই চার ধরনের আমাদের মেইনলি পড়তে হয়, বায়ু পরাগী, জল পরাগী, পতঙ্গ পরাগী এবং পক্ষী পরাগী। নেক্সট, ইতর পরাগযোগ এবং স্বপরাগযোগের সুবিধা। স্বপরাগযোগের ক্ষেত্রে জিনগত বিশুদ্ধতা থাকে, এখানে জিনের মিলন ঘটে না, জিনগত বিশুদ্ধতা থাকে। সফল পরাগায়নের নিশ্চয়তা, যেহেতু স্বপরাগযোগ একটাই মাত্র ফুলের মধ্যে ঘটে, তাই সেখানে সফলভাবে পরাগ মিলন হওয়ার নিশ্চয়তা থাকে। জিনগত স্বপরাগযোগের সুবিধা আর কি? সমজাতীয়তা বৃদ্ধি, একটাই গাছের মধ্যে যখন হচ্ছে তার মধ্যে তার জাতীয়তা পাল্টাবে না, তার জাতি পাল্টাবে না, বেসিক্যালি তার বৈচিত্র্য পাল্টাবে না, নিজের মতোই জিনিস হবে আরেকটা। আর স্বপরাগজনের সুবিধা হচ্ছে পরাগায়নের সম্ভাবনা বেড়ে যায়, যেহেতু একটাই ফুলের মধ্যে ঘটায় তাই পরাগ মিলনের সম্ভাবনা বৃদ্ধি পায়। আর অসুবিধাগুলো দেখি, জিনগত বৈচিত্র্য হ্রাস পায়, উদ্ভিদের দুর্বলতা বৃদ্ধি পায়, কারণ জিনগত বৈচিত্র্য যদি বৃদ্ধি পায়
তবেই উদ্ভিদের দুর্বলতা হ্রাস পাবে। বীজের সংখ্যা কম হয়। যখন স্বপরাগযোগ ঘটে তখন অবশ্যই বীজের সংখ্যা আমরা কম দেখতে পাবো। ইতর পরাগযোগের সুবিধা, এখানে জিনগত বৈচিত্র্য বৃদ্ধি পাচ্ছে, নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হচ্ছে, উদ্ভিদের দুর্বলতা হ্রাস পায়, যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতাও বৃদ্ধি পায় এবং উদ্ভিদের উন্নতি ঘটে, বিকাশ ঘটে। কিন্তু অসুবিধা কিছু রয়েছে, যেগুলো হচ্ছে সময় সাপেক্ষ, নির্ভরশীলতা। অবশ্যই ইতর পরাগযোগ যদি হয় সেক্ষেত্রে সময় একটু লাগবে, একটা ফুল থেকে আরেকটা ফুলে উড়ে গিয়ে পড়বে পরাগরেণু বা পড়ার সম্ভাবনা কতটা সেটাও আমাদের দেখতে হবে। নির্ভরশীলতা, যে বাহকের মাধ্যমে পরাগরেণুটা যাবে, হয়তো কোনো বায়ু বা জল কিংবা পক্ষী কিংবা পতঙ্গ এক্ষুনি দেখলাম, সেগুলোর উপর নির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে। পরাগরেণুর অপচয় ঘটে, হতে পারে যে আমাদের বাহক একটা মৌমাছি, সেই মৌমাছি একটা ফুলে বসলো, সেখানে পরাগরেণু তার গায়ে লেগে গেল, এবার সে অন্য ফুলে গিয়ে বসবে, কিন্তু হঠাৎ করে সে মনে করলো সে অন্য ফুলে গিয়ে বসবে না, সে জলে স্নান করতে গেল, জলে পরাগরেণুগুলো ধুয়ে পড়ে গেল, সেইগুলো পরাগরেণুর অপচয় ঘটছে। তারপর নিষিক্তকরণের সম্ভাবনা হ্রাস পায়, যেহেতু পরাগ রেণুটা হয়তো আজকে একটা ফুলের মধ্যে মৌমাছি গিয়ে পড়লো বসলো, তারপর সেই মৌমাছির গায়ে যে পরাগ রেণুটা লেগে আছে সেইটা কালকে অন্য ফুলের মধ্যে গেল, তখন তো সেই পরাগ রেণুটা আর বেঁচে থাকবে না, তাই নিষিক্তকরণের সম্ভাবনাও হ্রাস পাচ্ছে। তো এই সমস্ত অসুবিধা এবং সুবিধা আমাদের স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের মধ্যে রয়েছে। আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই দেখব। পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে নিষেক ঘটে এবং নিষেকের ফলে বীজ বীজ থেকে জাইগোট, মানে নিষেকের ফলে জাইগোট এবং বীজ তৈরি হয়। এছাড়াও পরের ভিডিওটা আমাদের প্রচন্ড ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ সেখানে আমরা একটা পয়েন্ট দেখব যেটাকে বলা হয় ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক। উদ্ভিদদের ক্ষেত্রে একটা প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস ঘটে, যেটাকে নাম দিই আমরা ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক। একটাই ফুলের মধ্যে দুবার নিষেক ঘটে এবং তার ফলে দুটো আলাদা আলাদা জিনিস তৈরি হয়। সেগুলো কি হয়, কিভাবে হয়, সেটা আমরা পরের ভিডিওতে পড়বো। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো। বন্ধুদের সঙ্গে শেয়ার করলে তারাও পড়তে পারবে, তারাও এই সব বিষয়গুলো জানতে পারবে, আর আমাদের মোটিভেশন বাড়বে, যে আমাদের মনে হবে আমরা অনেক বেশি স্টুডেন্টকে হেল্প করতে পারছি। থ্যাংক ইউ, সাইনিং অফ।